সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় এক হাতে টিকফা আর এক হাতে জিএসপি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ডক্টর ওয়ালিউর রহমান, আছেন দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন, এবং আছেন অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব আনু মোহাম্মদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে, পর্দায় যে নম্বর আপনারা দেখতে পারবেন। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। মুক্তিপণের বিনিময়ে সিরাজগঞ্জ থেকে ছাড়া পেল কলেজ ছাত্র রাজীব। নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ 4 সহযোগীকে অপহরণের অভিযোগ। এবার ঢাকার বিমানবন্দরে জব্দ হল ভারতীয় 6 কোটি রুপির জাল নোট। কাস্টমস বলছে আনা হয়েছে পাকিস্তান থেকে। খুলনায় মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার। কারো সাথে যুদ্ধ নয়, তবে দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো আঘাত প্রতিরোধের সক্ষমতা থাকতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী। এবং জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, সকল দলের সকল সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন, যৌথ সভায় বললেন এরশাদ। তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করার নির্দেশ। আমরা শিরোনামগুলো দেখলাম। আর আজকে আমরা যেটা আলোচনা করব যে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে টিকফার প্রথম বৈঠক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বহুল আলোচিত টিকফা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যেটা নিয়ে আলোচনা অনেক বছর, 12 বছর ধরে, আমরা জানি 12 বছর ধরে এটা নিয়ে কাজ হচ্ছে। প্রথমে টিফা ছিল, পরে টিকফা হয়েছে। তো ব্যাপক আশাবাদ হচ্ছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, বা এটা নিয়ে কি আনবে, এটা কি দিবে কি দিবে না, এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে। আজকে এইগুলোর বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা জানি যে নির্বাচনকালীন একটা সরকারের আমলে ওয়াশিংটনে এই টিকফা বিষয়ে প্রথম বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের তখন সেখানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেছিলেন। ওনার কথাটা যদি আমি কোট করি, যে সেই সময় উনি বলেছিলেন এর মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত, কোটামুক্ত DFQF, যেটাকে সংক্ষেপে বলি, সুবিধার পথ প্রস্তুত করবে। তো এটা এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা শুরু করব। আসলে কতটুকু করবে কতটুকু করবে না, আমি জনাব আনু মোহাম্মদ আপনার কাছ থেকেই আমি শুরু করতে চাই। যে আমরা আপনার অনেক লেখায়ও পড়েছি যে হ্যাঁ, আপনি এরকম বলেছেন, টিকফা মানে হচ্ছে বাংলাদেশ একটা শৃঙ্খলের মধ্যে পড়বে। আপনার লেখাতেই আমরা পড়েছি। তো আপনার কাছ থেকে শুরু করে আমি ওনাদের কাছে আসতে চাই। ওয়ালি সাহেব শুরু করলে ভালো হতো, উনি তো আমরা নেগেটিভটা দিয়ে শুরু করি। জি, এটা নেগেটিভ না, আমি মনে করি এটা আমার পজিটিভ স্ট্যান্ড। জি, কারণ বাংলাদেশের মতো দেশ, যে সমস্ত দেশ আপাত দৃষ্টিতে দুর্বল, সেই সমস্ত দেশের যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে হয় কিংবা ভবিষ্যৎকে যথেষ্ট শক্তিশালী জায়গায় নিতে হয়, তাহলে অনেক সতর্কভাবে অগ্রসর হতে হয়। মানে যে কোনো জায়গায় যে কোনো ধরনের কথাবার্তা শুনে কিংবা প্রতিশ্রুতি শুনে কিংবা মানুষকে, জনগণকে ভুল ধারণা দিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে বা প্রতারণা করে কোনো ধরনের চুক্তির মধ্যে যাওয়া ঠিক না। চুক্তি মানে হচ্ছে আপনি একটা লিগ্যাল অব্লিগেশনের মধ্যে চলে যাচ্ছেন। যে কারণে টিকফা চুক্তি যখন নিয়ে কথাবার্তা হয় প্রত্যেকটা স্টেজেই, টিকফা চুক্তির আগেও এটা অনেকেই, তার মধ্যে আমি নিজে পরিষ্কারভাবে লেখার মাধ্যমে এবং আপনাদের এখানেও বলেছিলাম যে যদি কেউ বলেন, অনেকে বলেছিলেন আমার সাথে, যারা সরকারের পক্ষে কথা বলেছেন কিংবা এই টিকফা চুক্তির পক্ষে বলেছেন, তাদের অনেকেরই বক্তব্য ছিল যে টিকফা চুক্তি স্বাক্ষর হলে বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। একটা খুব শক্তিশালী ভাবে এটা উপস্থিত করা হয়েছিল। এবং আমরা দেখি যে আগের বাণিজ্য মন্ত্রী
গোলাম কাদের উনি বলেছেন উনি সরাসরি না বলেছেন। বুঝেই এটা হ্যাঁ, টিকফা না, চুক্তি বিরোধিতা বিরোধিতা করে করে। আপনাদের উদ্দেশ্যে উনি বলেছেন। হ্যাঁ, টিকফা চুক্তি স্বাক্ষরিত হলে বাণিজ্যের সম্প্রসারণ হবে, যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তার সুবিধা হবে, জিএসপি পুনরুদ্ধার করার সুবিধা হবে, এই কথাগুলি বলেছিলেন। আমার আর্গুমেন্টটা ছিল, এখনো আছে এটা, জি। যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কোনো দেশের সাথে যদি আমার বাণিজ্য সম্প্রসারণ করতে হয়, তাহলে টিকফার মতো চুক্তিতে যাওয়ার কোনো দরকার নাই। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাংলাদেশ নয়, বাণিজ্য বা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য এমনিতেই অনেকখানি সম্প্রসারিত হয়েছে, কিন্তু আরো সম্প্রসারণের সুযোগ আছে। কিন্তু সেই ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্রই। কারণ যুক্তরাষ্ট্র আমাদের দিক থেকে আমরা যে যা যা রপ্তানি করতে পারি, যুক্তরাষ্ট্র এমন একটা দেশ এখন, যে দেশের পক্ষে বাংলাদেশের মতো দেশ যেগুলো রপ্তানি করে সেগুলো হচ্ছে মানুষের বেঁচে থাকার সামগ্রী, আর যুক্তরাষ্ট্র যেগুলি রপ্তানি করে তার প্রধান অংশই হচ্ছে মানুষকে মৃত্যু হত্যার সামগ্রী, মানে অস্ত্র রপ্তানি করাটাই তো তাদের প্রধান। আর টেকনোলজি আছে। তো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যে আমদানি হয় তার তুলনায় প্রায় 10 গুণ আমরা রপ্তানি করি। যুক্তরাষ্ট্র থেকে আমদানির সুযোগ খুব বেশি বাড়ার সম্ভাবনা নাই, কিন্তু রপ্তানির সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে। আমাদের গার্মেন্টস আরো রপ্তানি বাড়তে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সেইটাই বাধাটা বাড়ার হচ্ছে, আশাবাদ হ্যাঁ, ব্যক্ত বাধাটা করেন। হচ্ছে জি। যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাংলাদেশের গার্মেন্টসের উপরে, বা গার্মেন্টসই হচ্ছে প্রধান রপ্তানি পণ্য প্রায় শতকরা 99% মতো, সেই তার উপরে অতি উচ্চ হারে শুল্ক, মানে ধরেন প্রায় 16% মতো শুল্ক আরোপ করে রেখেছে, যেটা ডাব্লিউটিও প্রিন্সিপাল অনুযায়ী হয় না। এবং মুক্তবাজার অর্থনীতি, যার কথা যুক্তরাষ্ট্রের মুখে আমরা বেশি শুনি, সেই মুক্তবাজার অর্থনীতির প্রিন্সিপাল অনুযায়ীও তারা এটা করতে পারে না। অন্যান্য দেশের সাথে তাদের আমদানি শুল্ক হচ্ছে 1 ভাগ 2 ভাগের মতো, কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু শতকরা 16%। সেই বিষয়ে, এবং জিএসপির যে ফ্যাসিলিটির কথা আমরা শুনি, জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশের গার্মেন্টস প্রধান যে রপ্তানি পণ্য, সেটি কিন্তু জিএসপি ফ্যাসিলিটি পায় নাই। জিএসপি ফ্যাসিলিটি পেয়েছে প্লাস্টিক, সিরামিক সহ এই ধরনের পণ্য, চামড়াজাত কিছু পণ্য। যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো অভিযোগ নাই। যুক্তরাষ্ট্র যে অজুহাতটা দেখাচ্ছে জিএসপি প্রত্যাহারের, সেটা হচ্ছে গার্মেন্টসের যে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা ইত্যাদি, কিন্তু সেটা তো ওই সমস্ত শিল্পে নাই। ওই সমস্ত শিল্প কিন্তু স্বাস্থ্য করার কোনো যুক্তি নাই। তো জিএসপি প্রত্যাহারের ফলে তাদের সমস্যা হয়েছে। গার্মেন্টসে কিন্তু সেরকম কোনো, গার্মেন্টসের এক্সপোর্টের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়েনি, কিন্তু সামগ্রিকভাবে একটা চাপ তৈরি হয়েছে বাংলাদেশের উপরে জিএসপি প্রত্যাহারের ফলে। এবং অনেক বাংলাদেশের সরকারের যারা কর্মকর্তা, মন্ত্রী পর্যায়ের অনেকে বলেছেন জিএসপি প্রত্যাহার হলে গার্মেন্টসের লাভ হবে। কি সূত্রে কি হিসাবে বলেছেন আমি জানি না, মাত্র 2-3 দিন ধরে শুনতে পাচ্ছি মন্ত্রীদের মুখে যে বাংলাদেশের গার্মেন্টস তো সেখানে শুল্ক দেয় অনেক বেশি। এটা আগে কখনো তাদের মুখেও শুনি নাই। তো অনেক তার মানে বাংলাদেশের সরকারের দিক থেকে কখনোই স্পষ্ট করে যুক্তরাষ্ট্রকে বলা হয় নাই যে তুমি যে শুল্ক হারটা আরোপ করেছো এটা খুবই প্রোটেক্টিভ, মানে সংরক্ষণমূলক শুল্ক নীতি তুমি অনুসরণ করতে পারো না বর্তমান বিশ্ব ব্যবস্থায়, ডাব্লিউটিওর বিরোধী এবং সামগ্রিকভাবে বাণিজ্য সম্প্রসারণের প্রতিবন্ধক। এই কথাটা তো পরিষ্কারভাবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলে। সবসময় একটা কাকুতি মিনতি, হাত পা ধরার একটা ভাব আছে। এত কাকুতি মিনতি করার তো কিছু না, এটা তো বাণিজ্যিক সম্পর্ক, হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক, এটা তো দয়া দাক্ষিণের ব্যাপার না। যুক্তরাষ্ট্রের কাছে দয়া দাক্ষিণের তো কিছু না। এবং এই কাকুতি মিনতির অ্যাপ্রোচের কারণেই যুক্তরাষ্ট্র এইটাকে জিএসপিকেও একটা টুল হিসেবে ব্যবহার করছে, এবং এখন টিকফাকেও টুল হিসেবে ব্যবহার করছে। এবং এটা দিয়ে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে বাংলাদেশে নতুন করে একটা বড় ধরনের গলায় ফাঁস পড়ার মতো অবস্থা হয়েছে, এবং এটা আমরা সামনে এটার প্রমাণ পাবো যে কিভাবে জিএসপি এবং টিকফা কিভাবে আমাদের জন্য, বাংলাদেশের জন্য বড় ধরনের একটা সমস্যা হিসেবে। আমি আপনার এই কথা সূত্র ধরেই ডক্টর ওয়ালিউর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা তো আলোচনা শুরুই করেছি যে এক হাতে টিকফা আর এক হাতে জিএসপি, এবং অধ্যাপক আনোয়ার মোহাম্মদ বললেন যে আসলে তাই এক হাতে টিকফা আর এক হাতে জিএসপি দিয়ে বাংলাদেশকে শাসন করতে চাইছে বা আটকাতে চাচ্ছে। জিনিসটা তো এরকমই, যে আপনি এ বিষয়ে কি বলবেন? এবং এটাও বলা হয় যে বাংলাদেশের সাথে এই বাণিজ্য চুক্তি করতে চাচ্ছে, কিন্তু যাদের সাথে অনেক বেশি বাণিজ্য আছে এই আমাদের এই অঞ্চলে, তাদের সাথে এই ধরনের কোনো চুক্তি নেই। ভারতের সাথে অনেক বেশি বাণিজ্য, আমাদের সাথে অনেক কয়েক গুণ বেশি বাণিজ্য, তাদের সাথে চুক্তি নেই, আমাদের সাথে এখানে চুক্তি করতে যাচ্ছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আগাথা ক্রিস্টির ধন্যবাদ। আগাথা ক্রিস্টির একটা স্টোরিতে একবার পড়ছিলাম যে যখন প্রশ্নের উত্তর দিতে হবে, ডিটেকটিভ বলছে, cher ami, ces questions est très difficile. This is a question whose answer is very difficult, but not so difficult though. যে কথাগুলো প্রফেসর সাহেব বলেছেন
আমাদের ডেমোক্রেটিক রাইট আমাদের সম্পূর্ণ আছে এবং উনি ডিফার করবেন, তাতে করে বোধহয় আলোচনাটা আমাদের আরো ভালো হবে, সেটাই আমি আশা করব। এখানে আমি 3-4টি কথা বলে আমার পয়েন্টটা আমি স্ট্যান্ড করানোর চেষ্টা করব। নাম্বার 1, যে আমেরিকা শুধু গোলাবারুদ এক্সপোর্ট করে না, দে আর এক্সপোর্টিং দি বেস্ট টেকনোলজিজ অফ দ্য ওয়ার্ল্ড। The best technologies of the world are to be found in America, not anywhere else. কারণটা কি? কারণ হচ্ছে যে they have the investment, they have research, and no other country, you see, does spend the money that Americans do. Total, the entire world does not spend so much money. কাজে আমেরিকা is a country যারা হ্যাঁ অস্ত্রটা এক্সপোর্ট করে, কিন্তু তারা টেকনোলজি ইনভেন্ট করছে। তো সেই টেকনোলজি আসার পথ সুগম হবে আমাদের। আমি মনে করব যে সেই টেকনোলজির আসার পথ কিছুটা সুগম হবে। নাও এখন আমরা যদি সব ব্যাপারে যদি আমরা নেগেটিভ হই, তাহলে আমরা কোথায় থাকব? এখন আমাদের এক্সপোর্ট আমেরিকাতে দ্য হাইয়েস্ট of all the world, is entire world, higher than the European Union, higher than any other country. With all our problems with America, quote unquote, which I don't consider to be a problem, because for a diplomat like me, ex-retired diplomat, you see, there is no problem I see in relations between two nation states. We have resolved it, and we shall resolve it, and we can resolve it. This is not such a big problem. Now, TICFA যেটা আমরা সাইন করেছি, সেখানে তো কয়েকটা জিনিস, আমি সব বলবো না, মেজর দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে যে এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট ফোরাম আমরা তৈরি করেছি, যার মিটিং কালকে হচ্ছে, আপনি বললেন। এখন হোয়াই দিস ইনভেস্টমেন্ট ফোরাম? দেখুন, আমেরিকাতে আপনি খেয়াল করেছেন যে আমার আর্গুমেন্ট কিন্তু শুরু করেছি যে ওইভাবে, যে হোয়াই আমেরিকা? Because America is important, America is powerful, they are the only strategically the largest country, largest strategic democracy in the world. কাজে we need America more than America needs us. এবং সেখানে আপনার যে কথাগুলো বিভিন্নভাবে বলা হচ্ছে, যে জিনিসটা মজেম সাহেব একটু আগে বলছিলেন যে কোঅর্ডিনেশন, আমাদের কোঅর্ডিনেশন অভাব আছে, যার জন্য সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এতে আমাদের কি হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা হচ্ছে। এখানে আমরা ফোরাম, আচ্ছা আমাদের মন্ত্রী একজন ওয়াশিংটনে যান, ধরেন মিস্টার এক্স গেলেন, এটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি আমি, তিনি 7 দিন ঘুরে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সেটা তিনি পেলেন না, চলে আসলেন। নাও লিসেন টু মাই আর্গুমেন্ট, যে আমার দেশ, আমেরিকা ডাজন্ট কেয়ার অ্যাবাউট এ বাংলাদেশি মিনিস্টার, প্রিসাইসলি ফর দ্য রিজন যেটা আনুর সাহেব একটু বলেছেন, যে আমেরিকা আছে আমেরিকা। তো সেখানে এই যে ফোরামটা হলো, এই ফোরামে আমাদের সুবিধা হবে যে যখন আমরা আমেরিকায় যাব, উই নিড দেম, আমরা তাদের সঙ্গে মিট করতে পারবো। উই শ্যাল আস্ক ফর এ মিটিং উইথ দ্য আমেরিকান মিনিস্টার, সেক্রেটারি। মানে আমেরিকার সাথে সার্বক্ষণিক যোগাযোগের একটা প্ল্যাটফর্ম বা ভিত্তি প্রতিষ্ঠিত হবে, সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। নাম্বার 2, আমি একটু কথা বলে আমি ছেড়ে দেবো, বিকজ মজেম ভাই বলবেন। নাম্বার 2 হচ্ছে যে আমরা আমেরিকান এফডিআর এখানে বেশি পাইনি, কিছু আছে, there is still a largest, whatever is coming is the American FDR, সেটা থাকবে। আমি সব পড়ছি না, আমি নাম্বার 3 বলছি যে করাপশন। নাও করাপশন ইজ এ প্রবলেম, এবং এটা আমরা সবাই জানি এখানে। এখন সেই প্রবলেমটা বর্তমান সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছেন, এবং তার মন্ত্রীদেরকে দুদকে নিয়ে যাওয়া হচ্ছে, আর্গুমেন্ট তাদেরকে আর্গু করা হচ্ছে, ওদের বিরুদ্ধে কেস হচ্ছে, এটা আগে কখনো হয়নি। আশা করি ইট ইজ এ স্মল বিগিনিং, ইটস এ স্মল স্টেপ, সরি, বাট এ ভেরি বিগ বিগিনিং ফর বাংলাদেশ। তো করাপশনের জন্য এখানে বলা হচ্ছে যে প্লেজ টু কার্ব করাপশন, হাউ ডু ইউ ডু ইট? যে দুই দেশের ভিতরে আমরা একটা আলাপ আলোচনা করার একটা সুযোগ সৃষ্টি করছি এখানে, যাতে করে আমাদের যে দেশ থেকে যে টাকা বাইরে চলে যাচ্ছে সেটাও বন্ধ করা হবে, এবং
ভিতরে যে কারাপশনটা আমরা করছি বিভিন্ন প্রজেক্টে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু যেটা হলো, এখন সেখানে আমরা কিন্তু অনেকে বুঝতে পারিনি, যে মজলিম ভাই নিশ্চয়ই জানেন সেটা, কি সেটা আমেরিকাতে কানাডাতে তাদের নিয়ম হচ্ছে যে তুমি টাকা নাও আর না নাও, ভেরি ফ্যাক্ট দ্যাট আমি এবং আপনি আলাপ করেছি, আলাপ করাটাই কিন্তু একটা অফেন্সের পর্যায়ে পড়ে। অফেন্স। জি আমাদের এখানে আলাপ করাটা অফেন্স নয়, জি কাজে এই জিনিসটাতে কিন্তু আমরা অনেকে বুঝতে পারিনি, তার জন্য একটা গোলমাল আমাদের হয়ে গেছে। তো টিকফাতে আর যেটা আছে যে ফরেন ডাইরেক্ট বললাম, আমরা এমপ্লয়মেন্ট, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলবো এখানে, যে কথাটা উনি বলেছেন জিএসপির, সেখানে আমি পরে সুযোগ দিলে জিএসপি বলবো আমি, কিন্তু নাই বললে হবে না, কারণ যেমন ধরুন আমি কথা জিজ্ঞেস করি ভারতের সঙ্গে যেটা আমাদের সরকারি কর্মকর্তারা বা মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করছেন যে এই টিকফা হলে আমাদের সব সুবিধা আবার ফিরে পাবো, জিএসপি, তারপরে নো মানে ট্যাক্স এবং নো কোটা, এই জিনিসটা হবে, এইটার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি শুল্ক থাকবে না, কোটা থাকবে না, এটার ভিত্তিতেই আলোচনা। কোটার ব্যাপারে আমি একমত যে কোটাটা তার আস্তে আস্তে বাড়িয়ে দেবে, এক নম্বর। দু নম্বর হলো যে ট্যাক্সটা আমাদের কটন, যেটা 17%, জি 16 পয়েন্ট সামথিং, জি 16 পয়েন্ট সামথিং, অ্যাবাউট 17%, যেটা ফ্রান্সে আমাদের মাত্র লেস দেন 1%, সিঙ্গাপুরে লেস দেন 1%। আমরা 340 কোটি কাজেই এখানে আমরা করে 80 কোটি টাকা আমরা এখানে আমরা ট্যাক্স দিচ্ছি, আমেরিকাকে আমরা পয়সা দিচ্ছি। এইটা বন্ধ হবে আমি আশা করি অদূর ভবিষ্যতে। মজম ভাই, আপনার অভিজ্ঞতা কি বলে এবং যেভাবে আলোচনা চলছে বা কথাবার্তা চলছে, এবং আমরা আশাবাদী হচ্ছেন আমাদের কেউ কেউ যে হ্যাঁ আমরা একটা বাণিজ্য সম্প্রসারণ হবে, তো আপনার ইয়েতে কি বলে? যে আমি প্রথমত আপনার যে টাইটেল সম্পর্কে আমার একটু কিছু বলার আছে। এক হাতে টিকফা আর এক হাতে জিএসপি। কিন্তু একদিকে হচ্ছে জিএসপিটা 1 বছর আগে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল, আপনারা জানেন না, জুন মাসে। টিকফাটা করেছি কিন্তু আমরা বোধহয় মোস্ট পসিবলি নভেম্বরে, গত বছর নভেম্বরে। সুতরাং টিকফাটা সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি জিএসপি তার আগেই নেওয়া হয়েছে। এটাও তো বলা হয় যে জিএসপি সুবিধা স্থগিত করে টিকফায় চুক্তিতে বাধ্য করা হয়েছে। আমি এসেছি সিকোয়েন্সের জন্য। আর একটা জিনিস আমি ওর সাথে এক ব্যাপারে সম্পূর্ণ একমত। আপনি এই যে এগ্রিমেন্টগুলি এগ্রিমেন্ট করবেন কিনা, সেটা হচ্ছে আপনার নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্টকে আপনি নিশ্চয়ই দেখবেন এবং বিচার করে, এবং আপনার প্রয়োজনীয়তা, আপনার নিডস, আপনার প্রায়োরিটিস, এগুলির সাথে সঙ্গতিপূর্ণ করবেন। যদি এগ্রিমেন্ট করার আগে এগুলি করবেন, লুক বিফোর ইউ লিভ, and if you enter into an agreement you should actually certain obligations follow, যেগুলি আপনাকে ফলো করতে হবে। এই ব্যাপারে আমি মনের সাথে একমত। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র যে আমরা একটা কথা বলবেন আমাদের তৈরি পোশাকের মূল্য কম, আমাদের থেকে তাদের কিনতেই হবে, ঠিকই। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা অ্যাডভান্টেজও আছে, আমাদের লেবার কষ্ট এখানে তুলনামূলকভাবে কম, এবং সাথে সাথে চায়না এখন কিন্তু গার্মেন্টস সেক্টরে আপনার গ্রাজুয়েশন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ভিয়েতনামের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, আপনারা জানেন যে। এবং কম্বোডিয়া তো শ্রমিক অসন্তোষ হয়েছিল, গভর্নমেন্ট হ্যাজ ক্র্যাক ডাউন, গভর্নমেন্ট সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় জিএসপি ফ্যাসিলিটি উইথড্র করেননি। এখন আজকে আপনি যখন বাণিজ্য করবেন বা একটা বিনিয়োগ করা হয়, বিনিয়োগের কতটুকু অংশ ন্যাচারালি একটা ওয়েল অ্যান্ড রিসোর্সেস আমার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রেরই আছে। যদিও লেটেস্ট অফশোর ডিল যেটা কনকোফিলিপসে সাইন করা ছিল তারা শেষ পর্যন্ত করেনি, লেটার হবে। কিন্তু অলরেডি যে অপারেশনাল কোম্পানি আছে তারা কিন্তু লার্জেস্ট আমেরিকান। এখন থাকা উচিত কিনা না উচিত, রাখবেন কিনা না রাখবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু দ্য রিয়ালিটি ইজ দ্যাট মার্কিন বিনিয়োগ এখানে আছে। তা আমার মনে হয় আপনি যদি ব্যবসা বাণিজ্য এগুলি করতে চান,
যে কোনো একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ইজ বেটার দেন এ নন স্ট্রাকচার্ড ওয়ান, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনার যে প্রবলেমগুলি আছে, প্রবলেমগুলি সেগুলি আপনি রিজলভ করার না হয় একটা বডির মাধ্যমে হয়, একটা রিজলিউশন করার ব্যাপার, এবং রিজলভ করতে পারবে কিনা সেখানে কিন্তু আপনার স্ট্রেংথ, আপনার নেগোসিয়েশন স্কিল, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেসেস, এগুলি সবকিছু এটা কিন্তু নির্ভর করে ঈশ্বর। আমরা কিন্তু এই টিকফার ব্যাপারে আজকে বলছেন, আজকে আমরা একটা কন্ট্রাডিক্টরি মেসেজ পেয়েছি। একদিকে অর্থমন্ত্রী বলছেন যেটা মিডিয়া বেরিয়েছে, আমি কিন্তু আমার গতকাল উনি বলেছেন মিডিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ আমি মিডিয়া থেকে কোট করে বলছি, উনি বলছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছুই পাই না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন উনি, স্বাভাবিকভাবে ওনার সেই অধিকার আছে। পরবর্তীতে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু তাদের কাছে আমরা ভিক্ষা দিয়ে যাচ্ছি, তারা পাচ্ছি না আমরা, এবং বলছেন যে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি সেটাতে আমরা গার্মেন্টস খাতেই আমরা প্রায় 500 থেকে 600 মিলিয়নের মতো আমরা ডিউটি দিয়ে থাকি। আমাদের অ্যাগ্রিগেট ফিগার ইজ অ্যাবাউট 500 মিলিয়ন, কারণ এইটা খুব হাই। এটা কিন্তু হংকং মিনিস্ট্রিয়ালে এই ডিসিশনটা হয়েছিল, তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ডিউটি ফি দিয়েছিল, কিন্তু মাত্র কয়েকটা সাইডে আমার মনে হয় ইস অ্যাবাউট 3 or 4% মতো আইটেমে তারা ডিউটি ফি দেয় নাই, এবং সেখানে আইটেমটা হচ্ছে গার্মেন্টস আইটেম, যেটাই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে প্রধান রপ্তানি খাত। এটা এখন কিন্তু লেটেস্ট বালি ডিক্লারেশনে কিন্তু এটা আরো উন্মুক্ত করার কথা হয়েছে। টিফকা কিন্তু কালকে বোধহয় ইট ইজ নট এ টিফকা ফুল ফ্লেজড টেকনিক্যাল কমিটির মিটিং আমার মনে হয়, আই থিঙ্ক ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি লেভেল অ্যাকচুয়ালি, সেক্রেটারি লেভেল, সুতরাং ইট ইজ নট এ টিফকা মিটিং। এর আগে কিন্তু এই কদিন আগে একটা সিকিউরিটি রিলেটেড ব্যাপারে মার্কিন মিটিং হয়েছে, ঢাকায় মিটিং হয়েছে। দেখেন আমরা কিন্তু আরেকটা জিনিসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা প্যাসিফিক ডিফেন্স ইন্ডিয়া প্যাসিফিক একটা ডিফেন্স কাউন্সিল আছে, আপনি জানেন নিশ্চয়ই, আপনি এটা প্যাসিফিক কমান্ডার মেম্বার কিন্তু আমরা অলরেডি ইউ হ্যাভ ইনভলভমেন্ট। এখন এগুলি সত্যি জিএসপি পাবেন কিনা না পাবেন সেই ইস্যুটা কিন্তু নির্ভর করবে, আমি যেটা আগেই বলছি, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডিমান্ডটা কিন্তু পোশাকের খাতে আমার স্টাডিতে আমি অন্য সে কোট করে বলছি, আগে যেখানে শতকরা 10% ব্যয় করত মার্কিন টোটাল হাউস হোল্ড এক্সপেন্ডিচারে, সেটার ব্যয়ের পরিমাণ কমে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার ডিসিশন হচ্ছে, প্রথমে 4%, এখন এটা 3%-এর নিচে। লো কস্ট অ্যান্ড প্রোডাক্টেই সেখানে ডিমান্ড, সেই মার্কেটে বাংলাদেশের কম্পিটিটিভনেস হারাবেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে। জিএসপি যদি আপনার নাও থাকে, আমার মনে হয় বাংলাদেশের প্রোডাক্ট উইল ডিবেন কম্পিটিটিভ দেয়ার অ্যাকচুয়ালি, কিন্তু বাংলাদেশের মার্কেট এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই যেটা আনুমোহন বলছে, সেখানে আবার প্রোটেকশনিস্ট লবি ওয়ার করে। আমরা কটন নিয়ে আমরা বড় রকম, তারা ট্রেড ইউনিয়নের মাধ্যমে করে, সিভিল রাইটস এর মাধ্যমে করে, এবং কনজিউমার রাইটস গ্রুপের নামে এটা তো বলা হচ্ছে যে তারা ট্যাক্সের মাধ্যমে, ট্যাক্সের নামে আমাদের কাছ থেকে যে পরিমাণ দিয়ে দেয়, এটা ছেড়ে দিলে এখানে শ্রম পরিবেশ অনেক বেশি। দেখেন আপনার লেবার স্ট্যান্ডার্ডের কথা বলে, টিফকা কিন্তু আপনার শুধু আপনার ইম্পোর্ট এক্সপোর্ট না, সেখানে কিন্তু লেবার অর্গানাইজেশন, লেবার স্ট্যান্ডার্ডস, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইভেন উমেন এম্পাওয়ারমেন্ট, গভর্নেন্স, এই ইস্যুগুলি কিন্তু ইনক্লুডেড আমি জানি, এবং এগুলি কিন্তু স্বাভাবিকভাবে সবগুলি। আর এই টিফকা ইস্যু, জিএসপি ইস্যুটা রিজলভ করতে হবে ইউএসটিআর এর, নট টিফকা। টিফকা ক্যান প্লে দ্য রোল অফ এ ক্যাটালিস্ট যদি ইচ্ছা করে অ্যাকচুয়ালি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানকার যে প্রতিনিধি মানে অ্যাম্বাসেডার, উনি বললেন যে টিফকা এই আর জিএসপি ইস্যুটাও টিফকাতে আসবে, কিন্তু ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই দ্য ইউএস, মানে এটা বলে ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভকে এটা নিতে হবে, এটা অফিস অফ দ্য ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, কারণ ইউএসটি এটা অ্যাডমিনিস্টার করে, এবং এটার সাথে টিফকার সংযোগ নিশ্চয়ই আছে, থাকবে। কিন্তু আমি আপনার এই যে আপনি যেটা জিএসপি নিয়ে বললেন যে টিকফার আলোচনা করতে গিয়ে আমরা জিএসপি নিয়ে বললাম, কিন্তু আজকে আমরা দেখি যে আজকে একটা সেমিনার ছিল, সেখানে মার্কিন প্রতিনিধি মাইকেল জে ডিলান এটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে টিকফা নিয়ে কথা হলে যে জিএসপি প্রত্যাহার হয়ে যাবে তা না, উনি বারবারই বলছেন, আমেরিকার পক্ষ থেকে বারবারই বলছে জিএসপি নিয়ে আরো বেশি কাজ করতে হবে। সেটা আমেরিকা, আমি ওনাকে ভোটটা দিব, স্যার আমেরিকা না, সেটা আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নও একই কথা বলছেন আপনাকে। ইউরোপিয়ান ইউনিয়ন লেজিসলেটিভ তারা হচ্ছে কিছু প্রগ্রেস হয়, কিন্তু আমার অধিকতর প্রগ্রেস চাই। এটি সবচেয়ে, আমি এই বক্তব্যটা এখানে শেষ করে আমি মানে পরবর্তী ফেজে
জিএসপির ফ্যাসিলিটিটা বাংলাদেশের জন্য সিম্বলিক অ্যাট দিস স্টেজ। দিস ইজ হোয়াট আই ফিল ফর গার্মেন্টস। বাংলাদেশের যে গার্মেন্টস ছাড়া অন্যান্য আইটেমের এক্সপোর্ট আমেরিকাতে 2-3%, গ্রোথ হয়েছে মাত্র ওই খাতে 3 না 4%, আর আরএমজি খাতে গ্রোথ হয়েছে টোটাল বাংলাদেশ এক্সপোর্ট এই মার্চ মাস পর্যন্ত 13%। সুতরাং অন্য খাতগুলিতে আপনার সুবিধা দিলে আমরা যে ঢুকতে পারবো, আমাদের সাপ্লাই সাইড কনস্ট্রাকশন ভেরি স্ট্রং। আপনি ঢুকতে পারবেন পণ্য নিয়ে, আপনার মার্কেট নিয়েতে সাপ্লাই সাইড রেসপন্স, সাপ্লাই সিচুয়েশনটা যদি আপনি ইমপ্রুভ না করেন, তাহলে আপনার জিএসপি সুবিধা অন্য পণ্যের খুলে দিলেও সেখানে আপনার সুযোগ সীমিত থাকে না। আপনার দরকার জিএসপি এখানে পাবেন কিনা। আর যেখানে আজকে খোদ অর্থমন্ত্রী বলছেন, যেটা প্রকাশিত হয়েছে, ইট ইজ মোর পলিটিক্যাল দ্যান ইকোনমিক। আর কিন্তু বাণিজ্যমন্ত্রীর আরেক সভায় আজকেই শুনলাম, উনি বললেন যে আমি খুব আশাব্যঞ্জক এটা পাবো, কিন্তু আমার ধারণা টিফকা ইজ নট দ্য ফোরাম ফর দ্যাট, ইউএসটিআর ইজ দ্য ফোরাম ফর দ্যাট। আনু মোহাম্মদ, আমরা এখানে আলোচনা করছি এবং মন্ত্রীদের মধ্যেই দুই ধরনের কথাবার্তা আমরা শুনছি। গতকাল অর্থমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছুই বলেছেন, আবার আমরা দেখি যে বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং একটা পজিটিভ কিছু হবে এই ধরনের বলছেন। এই ধরনের মধ্য দিয়েই মানে বিষয়টি চলছে। তো এখন ডিলানের কথা যেটা বললাম, জিএসপি ফিরে পেতে আরো কাজ করতে হবে। জিএসপি আমরা আশা করছি জিএসপিটাকেই বাংলাদেশ সরকার কোনো কোনো ক্ষেত্রে, যেটা বললেন যে স্ট্যাটাসের প্রশ্ন, জিএসপি কি অনেক বেশি করে দেখা হচ্ছে, জিএসপি ফিরে পেলেই বাংলাদেশ একটা স্ট্যাটাস ফিরে পাবে, এটা মনে করা হচ্ছে এবং টিকফাতে এটা একটা প্রাধান্য বিস্তার করছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জিএসপিটা এখন আসলে যেভাবে গত প্রেস্টিজ কয়েক বছর ধরে যেভাবে, এটা হচ্ছে গাধার সামনে মূলা ঝুলানোর গল্প তো জানেন, যে গাধার সামনে মূলাটা যখন ঝুলানো হয় তখন গাধা এবং মূলার দূরত্বটা কখনোই কমে না। যত দূরই গাধা যাক, গাধাকে নিয়ে গাধার যে চালক সে যত দূরই যাক, গাধা এবং মূলার দূরত্বটা একই রকম থাকে। সুতরাং জিএসপির সাথে দূরত্বটা কমার আমি কোনো সম্ভাবনা দেখি না। আরও সুনির্দিষ্টভাবে আপনি যদি এই ইউএস পলিসিকে বিশ্লেষণ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা, ইউএসটিআর যেটার কথা মোয়াজ্জেম সাহেব বললেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে সমস্ত কিছু তাদের ব্যাখ্যা করা আছে এবং সেখানে জিএসপি সম্পর্কে তাদের পজিশনও ব্যাখ্যা করা আছে। সেখানে বলা আছে তারা জিএসপি কোন কোন খাতে দিচ্ছে, কেন দিচ্ছে, কোন কোন খাতগুলিতে তারা জিএসপি দেবে না, সেটা পরিষ্কারভাবে আছে। যেখানে ইউএস এর বিজনেস ইন্টারেস্ট বা ইউএস এর নিজস্ব কমোডিটি আছে, নিজস্ব প্রোডাকশন আছে, নিজস্ব লোকাল প্রোডাকশন এবং অন্যান্য ইন্টারেস্ট আছে, সেইখানে তারা জিএসপি দেবে না। সেই হিসেবে গার্মেন্টসে যে জিএসপি দিচ্ছে না, গার্মেন্টসে যে অতি উচ্চ হারে শুল্ক বসিয়ে রেখেছে, এটা ঠিক বাংলাদেশ স্পেসিফিক না, এটা হচ্ছে তাদের একটা পলিসির অংশ এবং পলিসির অংশ হিসেবে এটা করছে এবং সেই করাটাকে কন্টিনিউ করতে। হয়তো শুল্ক হারটা কমাতে পারত, কিন্তু বাংলাদেশ পক্ষ এতই দুর্বল এবং এই বিষয়ে তারা কোনো সময়, দেশের সাথে তো শুল্ক হার অনেক কম, হ্যাঁ বাংলাদেশ এখানে এই বিষয়গুলিতে কখনোই ঠিক মতো নেগোসিয়েশন করে না, কারণ বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার টু দ্য ইউএস মার্কেট। হ্যাঁ, কখনোই কোনো এটা নিয়ে যে বার্গেন করা যে আমাদের শুল্ক হার কমানো হোক। আর ওয়ালি সাহেব যেটা বললেন যে যুক্তরাষ্ট্রে আমাদের দরকার নাই, আমাদের যুক্তরাষ্ট্রকে দরকার, এইভাবে তো আসলে বিশ্ব অর্থনীতি চলে না। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি করে বা বাংলাদেশ থেকে যেটা আমরা রপ্তানি করি, কিংবা যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেটা বিনিয়োগ করে, এটা যুক্তরাষ্ট্র দয়া করে করে না, বাংলাদেশের প্রতি করুণা করে করে না। যুক্তরাষ্ট্রের লাভ আছে, তার মুনাফা হয়, সেজন্য করে। এবং সেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কন্ট্রাক্টগুলি যেভাবে হয় সেগুলো যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে দেখব যে, আপনি কি তাহলে বিপরীতটা বলতে চাচ্ছেন, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অন্যান্যদের চেয়ে বেশি করে পাওয়া দরকার বলেই, যুক্তরাষ্ট্রেরও বাংলাদেশকে দরকার না, অন্যদের চেয়ে বেশি করে পাওয়া দরকার বলেই বাংলাদেশের ক্ষেত্রে টিকফা চুক্তি করছে, ভারতের সাথে করতে যাচ্ছে না, বা ভারতের সাথে ভারত নেগোসিয়েশন করতে গেলে ভারত তো বাংলাদেশ যেরকম নীরবে সমস্ত কিছু সম্মত হবে কিংবা কাকুতি মিনতি করবে, ভারত সেভাবে করবে না। ভারতের সাথে তার একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্টে যেতে হবে। পাকিস্তান আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, যে পাকিস্তান হচ্ছে সেরকম রাষ্ট্র যেটা জন্মের পর থেকে যুক্তরাষ্ট্রকে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়েছে এবং যুক্তরাষ্ট্র যা চেয়েছে তাই পাকিস্তান থেকে আদায় করতে পেরেছে পাকিস্তানের শাসন ব্যবস্থার কারণে। ফলাফল হচ্ছে আজকে পাকিস্তানের উপরে যুক্তরাষ্ট্রের ড্রোন বোমা পড়ছে। মানে যুক্তরাষ্ট্র যা চায় তাই দিলে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান পাওয়া যাবে, মর্যাদা পাওয়া যাবে, নিরাপত্তা পাওয়া যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। পৃথিবীতে এরকম অনেক উদাহরণ আছে যে যুক্তরাষ্ট্র যারা তাদেরকে সবসময় একান্তভাবে মান্য করেছে তাদের কি অবস্থা করেছে। এখন জিএসপি বাবদ গত 1 বছরে তারা যে
ধরেন যে ইস্যুসগুলি তারা তোলে, সেই ইস্যুসগুলো তোলার সুযোগ পায় বাংলাদেশের সরকারগুলোর জন্য। ধরেন এই যে তাজরিনের মতো ঘটনা ঘটলো, রানা প্লাজার মতো ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরে যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের প্রতিক্রিয়া এবং যে ধরনের সামগ্রিক পুরো গার্মেন্টস খাত পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে সরকারের অগ্রসর হওয়ার কথা, সরকার সেটা অগ্রসর হয়নি। এটা যুক্তরাষ্ট্র এসে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার কথা যুক্তরাষ্ট্র বলার সুযোগ পাবে কেন? এটা তো সরকারেরই উদ্যোগ নিতে হবে। এখন ধরেন এই যে অ্যাকর্ড হয়েছে ইউরোপিয়ানদের, প্রধানত ইউরোপিয়ানদের উদ্যোগে, অ্যালায়েন্স হয়েছে প্রধানত নর্থ আমেরিকার উদ্যোগে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে। এই যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নানা রকম বিষয় বলছে, তারা কারখানা পরিদর্শন করছে, বিভিন্ন রকম শর্ত দিচ্ছে, কিংবা সরকার বলছে যে হ্যাঁ এই আমরা মানব, কিংবা জিএসপির কন্ডিশন হিসেবে রানা প্লাজা নানা রকম বিষয়গুলো তুলতে পারছে। এই কারণে তুলতে পারছে যে পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশ সরকারের লিড দেওয়ার কথা। সরকার একটা পুরো পরিকল্পনা গ্রহণ করবে, গ্রহণ করার পরে ব্র্যান্ড যারা, এই যে ব্র্যান্ড যারা বাংলাদেশ থেকে আমদানি করে, সেই ব্র্যান্ডগুলো পুরো গার্মেন্টসের যে সেলস ভ্যালু, যত টাকায় বিক্রি হয়, তার 60 to 70% তো ব্র্যান্ড এবং রিটেলাররা পায়। মানে একটা হিউজ প্রফিট মার্জিন তাদের থাকে এই পুরো গার্মেন্টসের উপরে। সেই কারণে তারা তো নিজেদের ইন্টারেস্টেই তারা ওগুলি নিতে চায়। তো বাংলাদেশের সরকার যদি উদ্যোগ গ্রহণ করত, নিজেরাই পরিকল্পনা গ্রহণ করত, গার্মেন্টস মালিক সেখানে কি ভূমিকা পালন করবে, ব্র্যান্ড রিটেলার কি ভূমিকা পালন করবে, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের ডিক্টেট করে। এগুলি বাংলাদেশ সরকার ডিক্টেট করতে পারে না কেন? পারে না কারণ তার পুরো জিনিসটার প্রতি মানে এটা যে যুক্তরাষ্ট্রের কাছে যারা মানে পোশাক মালিক, পোশাক শিল্প মালিকদের প্রভাবের কারণে প্রভাব, একটা ভয়ঙ্কর প্রভাব আছে। ভয়ঙ্কর প্রভাব মানে তাদের এই আশু কিংবা ইমিডিয়েট কিংবা তাদের ক্ষুদ্র স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশ সরকার এখন যে একটা নৈরাজ্যিক অবস্থার মধ্যে বাংলাদেশকে ফেলেছে, যে কারণে যুক্তরাষ্ট্র এক নানান ধরনের চাপ তৈরি করতে পারছে, এই অবস্থার মধ্যে দিয়ে সরকার বিপদে পড়েছে তা না, এটা পুরো বাংলাদেশকে কিন্তু অধিকতর বিপদের মধ্যে। আপনি বলতে চাচ্ছেন যখন যে ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল, পদক্ষেপটা নেওয়া উচিত ছিল, তখন সেটা না নেওয়ার কারণে আজকে সুযোগটা পাচ্ছে, চেপে বসার অবস্থা। আপনি চেপে বসা এবং হাত মোচড়ানোর জন্য যা যা করা দরকার সেটা করবে। এবং জিএসপি সবসময় তারা একটা টুল হিসেবে ব্যবহার। আমার মনে আছে যখন 2000 সালের দিকে যখন গ্যাস এক্সপোর্ট করার জন্য প্রবল চাপ ছিল যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্লিনটন বন্ধে এখানে এসেছিলেন, তখন এই কথাটা ছড়ানো হয়েছিল যে গ্যাস এক্সপোর্টে রাজি হইলেই তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে। কিন্তু তাদের পলিসির মধ্যে কিন্তু নাই যে গার্মেন্টসের ব্যাপারে তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে। যাই উচ্চ শুল্ক দিয়েও বাংলাদেশের গার্মেন্টস একটা বাজার সম্প্রসারিত হয়েছে, আরো সম্প্রসারিত হতে পারে। এবং সেটা গ্লোবাল ট্রেড সিস্টেম এখন যা WTO প্রিন্সিপাল, গত সর্বশেষ যে রাউন্ড হয়েছে সেই রাউন্ডে যে বালিতে যে রাউন্ড হয়েছে সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা নিয়েই তো বাংলাদেশ সরকার তাদের কাছে বার্গেন করতে পারে, যে বালি রাউন্ডে যে ডিসিশন হয়েছে তাতে তো তুমি শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে বাধ্য। আপনার এইখান থেকেই আসছি আমি, যে বাংলাদেশ সরকার বার্গেনের ক্যাপাসিটি, যথেষ্ট ক্যাপাসিটি দেখাতে পারছে না বলেই মানে এরকম। আমি এখানে একটা কথা বলতে চাই, বার্গেনিং ক্যাপাসিটিটা আমি ঠিক দক্ষতার সমস্যা মনে করি না। জি, কারো যদি অদক্ষতা থাকে, ইচ্ছার অভাব মানে তার রাজনৈতিক এবং যে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে ইন্টারেস্ট গ্রুপগুলি, লবিস্ট এবং তাদের যে প্রভাবের মধ্যে সরকার থাকে, এবং তার সাথে তো তাদের নিজস্ব কোঅর্ডিনেশনের প্রবলেম, এবং যে কোঅর্ডিনেশনের প্রবলেম আমরা দুজনই বলেছেন, সমস্ত কিছু মিলে এরকম একটা অবস্থা, সবকিছু দেখে শুনে বুঝে চুপ করে থাকা, হ্যাঁ চুপ করে জিনিসটা তাই বলতে যাচ্ছেন, রাগ করতে পারে। জি, ডক্টর ওয়ালিউর রহমান, আপনি কি বলবেন? যে বাংলাদেশ জানে যে হ্যাঁ এটা হচ্ছে না যেটা যেভাবে হওয়া উচিত, মানে সরকার জানে যেটা যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না, কিন্তু তারপরেও নিজেদের রাজনৈতিক স্বার্থে বা অন্যান্য প্রভাবে এগুলো নিয়ে ঠিক উচ্চবাচ্য হচ্ছে না, এবং একই ফল যেটা আমাদের এখানে আলোচনায়, যেটা অধ্যাপক আনু মোহাম্মদ যেটা বলতে যাচ্ছেন, যে হয়তো আগামীতে টিকফার উপরেও আলোচনায় পড়তে পারে। আপনি কি বলবেন? আমি খুব ইন্টারেস্টিং শুনছিলাম। আমি সেখানে অবশ্যই অনেক ব্যাপারে আমি দ্বিমত পোষণ করি, প্রায় সব ব্যাপারে দ্বিমত পোষণ করি আমি। কারণ আমি বলছি যে আমাদের সময় কিন্তু খুব বেশি নেই। আমি সংক্ষেপে বলবো যে এক নম্বর হলো যে অর্থমন্ত্রী যেটা বলেছেন, whatever he has said, আমি মনে করি সেটা তার বলা ঠিক হয়নি পাবলিকলি। তারপরে 2 নম্বর হচ্ছে যে
তাহলে অর্থমন্ত্রী যেটা বলেছেন, আপনি বলছেন সেটা বলা ঠিক হয়নি পাবলিকলি, তাহলে এটাই একটা অব্যবস্থাপনাকে প্রতিফলিত করে না? মানে যখন আমরা আজকে আগামীকাল একটা আলোচনা করতে যাব তখন তার একদিন আগে আমরা এইভাবে বলছি, তাহলে সরকারের পলিসিটা কি বা সরকার কি অর্জন করতে যাচ্ছে সেটা আই পরিষ্কার না। এগ্রি উইথ ইউ টু দ্য এক্সটেন্ট যে যখন উনি বলছেন এইটা, তারপরে কমার্স মিনিস্টার বলছেন যে আমরা উই আর এক্সপেক্টিং সামথিং গুড, অ্যান্ড আই উইল গো অ্যাজ এ কমেন্টেটর উইথ দ্য কমার্স মিনিস্টার, নট উইথ দ্য ফিনান্স মিনিস্টার ইন দিস কেস, ফর রিজন সেটা এখন বলা যাবে না, অনেক লম্বা কারণ সেটা আছে। আর আরেকটা জিনিস যেটা এখানে বক্তব্য এসেছে সেটা হলো যে কালকে আগামীকালকে অর্থমন্ত্রীর বক্তব্যকে আমলে না নিয়েই কালকে মার্কিন প্রতিনিধি দল সরকারের সাথে আলোচনায় বসবে। না, আমলে নেওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে মন্ত্রী ওখানে থাকবেন, যারা আছেন, যার সঙ্গে কথা হবে মিটিং এর আগে, যারা বসবেন কমার্স মিনিস্টারের সাথে, তখন তিনি বুঝাবেন, বলবেন এবং আশা করবেন যে কথাগুলো আমাদের, যেমন বালির কথাটা বলেন, বালি এগ্রিমেন্ট ইজ এ ভেরি পজিটিভ এগ্রিমেন্ট ফর বাংলাদেশ, এবং সেখানে নিশ্চয়ই আমরা সেই এগ্রিমেন্ট থেকে আমরা কতটুকু এগ্রিমেন্ট হয়েছে কিন্তু আমরা বের করে নিয়ে আসছি সেটা আমাদের যেটা বললেন উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড অন দ্যাট। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে যে ইন্ডিয়ার সাথে কিন্তু জিএসপি নিয়ে একটা পৃথক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, নট ইন দ্য নেম অফ, আই এম সরি, টিকফা, নট ইন দ্য নেম অফ টিকফা বাট ইন সাম আদার নেম, এটা হয়েছে। আর এখানে আমি কখনোই মনে করি না যে বাংলাদেশ এখন একটা নৈরাজ্যিক অবস্থায় আছে, দেশ চলছে, হ্যাঁ there are problems but then those problems are quite understandable, এবং সেখানে কাজও হচ্ছে, যেগুলো চেষ্টা করা হচ্ছে, যেমন তাজদিনের কথা বলেছেন, রানা প্লাজার কথা বলেছেন, যদি বিদেশি যারা আমাদের কাছ থেকে কিনছে, তারা যদি বলে এটা যে তোমরা আগুন নেভানোর ব্যাপার ঠিক করো, আগুন ধরার বা নেভানোর ঠিক করো, তোমরা বাড়িগুলো ঠিক করো, তো এগুলো তো তারা কিছু অন্যায় করছেন। আমি মনে করি যে এটা হ্যাঁ দুঃখজনক আমাদের জন্য যে কেন আমরা দেখিনি, বা নাম্বার ওয়ান যারা মালিকেরা কেন দেখেননি, এটা তাদের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে সরকারের দায়িত্ব অবশ্যই থাকবে। বি যে যারা লেবারে বারবার বলা হচ্ছে, সবাই বলছে যে 1988-এ যে আইএলওতে যে রেজলিউশন হয়েছিল অ্যাবাউট দ্য লেবার ইন ভেরিয়াস কান্ট্রি, সেটা যদি আমরা তখন থেকে ফলো করার চেষ্টা করতাম, বা লেটার অন বা ইন দ্য বিগিনিং অফ দিস সেঞ্চুরি, তাহলে আমাদের জন্য কাজ সহজ হতো। কাজেই যে বিদেশিরা যে বলছে কথাগুলো, আমেরিকান ইন দিস কেস, আমার বলতে লজ্জা নাই যে একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, যারা টিকফার সমালোচনা করছেন, ইয়ে করছেন, তারা কিন্তু এই কথাটাও কেউ বলছেন যে ক্ষমতায় থাকার জন্য টিকফা চুক্তি স্বাক্ষর ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। এই বিষয়ে দ্যাটস অ্যাবসলিউটলি রাবিশ, বিকজ আই ডু বিলিভ যে আমরা সবাই এখানে আছি, আমরা দেখব ইন দি নিয়ার ফিউচার যে টিকফা স্বাক্ষর করার ফলে আমরা কি উপকার পাচ্ছি বা পেতে যাচ্ছি। যারা বলছেন তারা সরকার টিকফা সাইন করে সরকার ক্ষমতা থাকবে। আমি আপনার এই কথা নিয়ে মুয়াজ্জেম ভাইয়ের কাছে যেতে চাই, যেহেতু বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে, সরকারের কি উচিত ছিল না যে টিকফাতে আমরা কি পেতে পারি, আমরা যারা, আমি মিডিয়ার লোক, আপনি মিডিয়ার লোক, এরকম কিছু পাবলিশ করা যে হ্যাঁ টিকফার মাধ্যমে এটা হবে। আমরা দেখি এক এক মন্ত্রী এক একবার এক এক সময় এক একটা কথা বলেন, কিন্তু একেবারে টিকফার মাধ্যমে দেশ কি পেতে পারে বা কি হতে পারে, সরকারের পক্ষে যে যুক্তিগুলি সেগুলি তো মিডিয়াতে আসেনি। যে সমস্ত অ্যাকর্ডগুলি হয়, এগ্রিমেন্ট হোক বা যে সমস্ত চুক্তি হয়, এগুলি কিন্তু পাবলিক ডোমেইনে আসা সবচেয়ে, মানে এটা কোনো এমফেসিসের প্রয়োজন হয় না, এটা জরুরি, এবং সরকারই এটা পাবলিক ডোমেইনে দেওয়া উচিত। এখন ইউএসটার ট্রেড সাইডে গেলে যদি আপনি টিকফার ডিটেলস পান, আর বাংলাদেশের কমার্স মিনিস্ট্রি যদি ইয়েতে যান বা ফরেন মিনিস্ট্রি যদি আপনি না পান, তাহলে তো এটা দুঃখজনক অ্যাকচুয়ালি। দেখেন, আমাদেরকে অনেক সময় এই যে মনমোহন সিং এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে ভিজিটের পরে যে এগ্রিমেন্টগুলি হলো, এগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়েছি প্রথমত
ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে, আমাদের ওয়েবসাইটে ফরেন মিনিস্ট্রিতে পেয়েছি আমরা পরে। এখন আমাদের এগুলো হচ্ছে আমাদের কাজের পদ্ধতি, সেটা না। তো আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, এগুলি যত বেশি পাবলিক ডোমেইনে আসবে, পাবলিকের ডিসকাশন করার সুযোগ হবে এবং আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, এবং এটা ইউনিডাইমেনশনাল না, তো এটা মাল্টি ডাইমেনশনাল। আমি কিন্তু অলিভের সাথে এটা একমত যে টিফকাটা ইট ডাজন্ট ডিল অনলি উইথ ট্রেড, টিফকা ইজ অলসো ইনভেস্টমেন্ট, টিফকা ডিলস উইথ গভর্নেন্স ইনস্টিটিউশন। এখন এগুলি করতে পারবেন কিনা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। প্রফেসর আনু মোহাম্মদের স্ট্রং রিজার্ভেশন হচ্ছে উনি এগুলি এই করা আমাদের নিজেরাই করা উচিত, এগুলির জন্য আমাদের এগ্রিমেন্ট দরকার নাই। অ্যাকচুয়ালি উই শুড ফলো আওয়ার ওন লেভেল স্ট্যান্ডার্ডস, উই শুড, এই ইনস্টিটিউশন তো আমাদের নিজস্ব ইন্টারেস্টই করা উচিত। আর উনি, আমি যতটুকু ওনার অর্গানাইজেশন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, ওনারা কিন্তু মানে আপনার মনে করেন যে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বিদেশি বিনিয়োগের এখানে বহুজাতিক বিনিয়োগের দরকার নেই, এটা আপনারা মনে করেন। অ্যাকচুয়ালি এটা আমরা নিজেরাই ক্ষতিকর, এটা উনি কনভিকশন থেকে। আমার উল্টা সাইডটা হচ্ছে এটার, দেখেন এগুলি বিশ্লেষণের দাবি। উল্টা সাইডটা হচ্ছে এখানকার বলা হচ্ছে টেকনোলজি, এখানকার আমাদের যে টেকনোলজি একটা ইস্যু, ম্যান পাওয়ার একটা ইস্যু, প্লাস দেখা গিয়েছে বিশেষত গত 2 থেকে 3 দশকে আমি বলতে পারবো একটা ওয়েল রিগ বাংলাদেশ যে দামে কিনেছে এবং সে দামে আপনি ইয়ে করতে পারতেন, ডিলিং করতে। আপনি পাবলিক এক্সপেন্ডিচার অ্যাবিউজ এবং কারাপশন যদি বন্ধ না করতে পারেন, যেটা তুলেছিলেন যে ইস্যুটা, তাহলে আপনার ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টরে উইল গো ডাউন দ্য ড্রেন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, বিকজ এটা দিস ইজ মাই ফার্ম কনভিকশন, নট নেসেসারিলি অল্টারনেটিভ ইজ ক্রনিক ক্যাপিটালিজম। ক্রনিক ক্যাপিটালিজম হচ্ছে মিনিমাম এটার মধ্যে এই করাপশন দূর করার ব্যাপারে একটা কিছু হতে পারে, এটা এই ব্যাপারে আশাবাদী। কোন ব্যাপারে? এই যে টিকফা না, করাপশন হতে পারে না দূর করার ব্যাপারে। দেখেন আপনাকে করাপশন ইস্যু হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং। কারাপশন হচ্ছে যদি আপনার ইনস্টিটিউশনগুলি ফাংশনিং ওয়েল ফাংশনিং হয়, তাহলে কারাপশন হওয়ার স্কোপও থাকে কম। দেখেন আমি একটা এক্সাম্পল আপনাকে দিব। আপনি বলছেন যে হোল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটা ডিজিটাল করবেন, আপনার প্রতি পথে পথে প্রতিবন্ধকতা। আজকে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজিটাল যদি করতেন, বাংলাদেশের সিভিল কোর্টের 50% থেকে 70% কোর্ট লোড এমনি আনলোড হচ্ছে। ইউ ক্যানট ইভেন ডিজিটালাইজ ইউজ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এবং কি পরিমাণ কারাপশন, সেটা পেটি ছোট থেকে আরম্ভ করে উপর পর্যন্ত যায়, সেটা আপনারা সবাই জানেন। আজকে আমি অর্থমন্ত্রীর সাথে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা ইয়ে শুনছিলাম টেলিভিশনের পর্দায়, বলছিল যে সরকারি জমি যেভাবে মানে লুটপাট করে দখল করে নিচ্ছে, তো এগুলি তো ইনস্টিটিউশনাল। আপনার ইউ আর নট ক্যাপেবল অফ ইনস্টিটিউশনালি স্ট্রেংথেনিং ইউ সেলফ। আপনার সেখানে তো কারাপশন এমনি বন্ধ হয় যদি ইনস্টিটিউশনগুলোর ফাংশন। ভারতবর্ষের ইলেকশন কমিশন দেখেন, ওয়েস্ট বেঙ্গলে বলেছে মমতা ব্যানার্জি, আই ওয়ান্ট দ্য উইথড্রয়াল অফ দিস মিনিস্টার্স। মমতা ব্যানার্জি না, শেষ করতে হবে। মমতা ব্যানার্জি বলছেন আমি করবো না, শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি উইথড্র করতে হয়েছিল। আচ্ছা, না এখানে আমি কয়েকটা কথা সংক্ষেপে বলি। প্রথমত ওয়ালি সাহেব এবং মোয়াজ্জেম সাহেবও বলেছেন যে ইউএস এর ইনভেস্টমেন্টের টেকনোলজি এবং তার ইনভেস্টমেন্ট এগুলো আমাদের জন্য খুব দরকার। আমি ইউজটা যে কোনো রকম, কিন্তু যে ধরনের কন্ট্রাক্ট আমাদের হয় এবং যেভাবে তারা ডিল করে, যে মনিটরিং এর যে প্রবলেম হয়, তাতে দেখা যাচ্ছে যে তারা টেকনোলজি কি ব্যবহার করছে, তাদের এই ইউএস কোম্পানির কারণে কিন্তু মাগুর ছাড়ার ঘটনা ঘটেছে। সেটা তো উচ্চতর টেকনোলজির পরিচয় না, বাপেক্সে তো সেটা হয় না। এবং সেই ক্ষতিপূরণের টাকা, সেই গ্যাস সম্পদ যেটা নষ্ট হলো ইউএস কোম্পানি এবং কানাডিয়ান কোম্পানি, সেই ক্ষতিপূরণের টাকা আদায় করার জন্য কোনো সরকার চেষ্টা করেনি। এবং বাপেক্সকে এখন সাবকন্ট্রাক্টর হিসেবে ব্যবহার করতে চাইছে শেভরন। তার মানে বাপেক্সকে দিয়েই তারা আসলে কাজ করাবে, এবং কন্ট্রাক্টে যে আমাদের বাড়তি দামে যে গ্যাস কিনতে হচ্ছে, সেটা কিন্তু কিনতে হবে তার কাছ থেকে, কিন্তু কাজটা করবে কিন্তু বাপেক্স। তাইলে এখানে টেকনোলজি, আমরা যেটা বলতে চাই, এবং আমি এই টিকফার ব্যাপারেও যেটা বলতে চাই, যে প্রথমত একটা সরকার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে তো আমি আপত্তি করছি না, বাণিজ্য সম্প্রসারণে আমার কোনো আপত্তি নেই। সেই বাণিজ্য সম্প্রসারণ করার জন্য যা করা দরকার সেটাই তো সরকারকে করতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য তারা কথা বললে আমাদের তো কোনো অসুবিধা নেই, তারা কথা বললে তারা কথা বলছে খুব ভালো, কিন্তু এটা ডিকটেট করা কিংবা এটার উদ্যোগটা তো সরকারের হাতে থাকতে হবে। সরকার এটা উদ্যোগ গ্রহণ না করার কারণে পুরো দেশে কিন্তু পুরো দেশের তারা যে করাপশন দূর করবে, এখানে আপনি যেটা করাপশনের কথা বললেন, যুক্তরাষ্ট্রের সাথে যত দেশের ঘনিষ্ঠ সম্পর্ক,
সেই সমস্ত দেশেই সবচেয়ে বেশি করাপ্ট রেজিম তৈরি হয়েছে পৃথিবীতে। ইতিহাস ঘাটলে তো ওনারা যাক, নিশ্চয়ই এই স্বীকার বিষয়টি করবেন। নিয়ে আমরা আরো আলোচনা করতে হবে, আমাদের আজকের সময় কম। সময় শেষ। জি, একটা সেন্টেন্স বলবো যে এই যে টিফকার মিটিং যে হচ্ছে, করাপশন উইল ফর্ম এ ভেরি বিগ পার্ট দেয়ার, এবং আমরা সবাই চাই যেটা হোক, কারণ করাপশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস অফ দিস সেটা কান্ট্রি। সেটা ইউএস এর At the কারণে same time এটাও বলবো, corruption এটাও কোথাও বলবো কমে এরকম যে কোনো আপনাদের corruption আপনাদের আমেরিকাতেও তিনজনকে আছে। ধন্যবাদ। বিষয়টি নিয়ে Corruption আজকে আমরা আমেরিকাতেও আলোচনা আছে। করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।